আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে দেখব হ্যালোয়ারিনসের প্রস্তুতির যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেগুলো। প্রথমেই আসবো হ্যালোজেনেশন, ডাইরেক্ট হ্যালোজেনেশন অর্থাৎ ক্লোরিনেশন অথবা ব্রোমিনেশন। এক্ষেত্রে রিয়েজেন্ট হিসাবে কি নিতে হয়? লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, FeCl3, ZnCl2 এটসেট্রা। এবং হ্যালোজেন হিসাবে ক্লোরিন অথবা ব্রোমিন। রিয়াকশানটা যেটা দেওয়া আছে বেঞ্জিনের সহিত ইন প্রেজেন্স অফ Fe and Cl2 or Br2, সেক্ষেত্রে রিয়াকশানের ফলে যেটা উৎপন্ন হয় সেটা ক্লোরোবেঞ্জিন অথবা ব্রোমোবেঞ্জিন। এই রিয়াকশানটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এবং এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসাবে Cl প্লাস ওর Br প্লাস উৎপন্ন হয়। দ্বিতীয় যেটা ফ্রম বেঞ্জিন ডায়োজোনিয়াম সল্ট। প্রথমত ডায়োজোনিয়াম সল্টটা তৈরি করে নিতে হয়। অ্যানিলিনকে NaNO2 ডাইলুট HCl ও ডাইলুট H2SO4 সহযোগে কুল কন্ডিশনে রিয়াকশন করানো হলে ডায়োজোনিয়াম সল্ট তৈরি হয়। এরপর ডায়োজোনিয়াম সল্টকে কিউপ্রাস হ্যালাইডের সহিত রিয়াকশন করানো হলে, যেমন Cu2Cl2 আর Cu2Br2, সেক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন এবং ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে। রিয়াকশনটি স্যান্ডমায়ার রিয়াকশন নামে পরিচিত। সেম টাইপ অফ রিয়াকশন আমরা যদি বেঞ্জিন ডায়োজোনিয়াম সল্টকে CuHCl or CuHBr or CuHCN দ্বারা রিয়াকশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে এবং HCN এর ক্ষেত্রে CuHCN এর ক্ষেত্রে সায়ানোবেঞ্জিন উৎপন্ন হবে। এই রিয়াকশনটা গ্যাটারম্যান রিয়াকশন নামে পরিচিত। ফ্লুরোবেঞ্জিন প্রস্তুতির যে বিক্রিয়া সেটা শিম্যান রিয়াকশন নামে পরিচিত। এক্ষেত্রে বেঞ্জিন ডায়োজোনিয়াম সল্টকে HbF4 টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করানো হয় এবং এক্ষেত্রে বেঞ্জিন ডায়োজোনিয়াম টেট্রাফ্লুরোবোরেট উৎপন্ন হয়। এরপর এটাকে হিট করলে ফ্লুরোবেঞ্জিন উৎপন্ন হয়। আমরা এরপরে আসবো বোরোডিন হানস্ট্রিকার রিয়াকশন। আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে আমরা বোরোডিন হানস্ট্রিকার রিয়াকশন দেখেছি। ঠিক একই রকম বেঞ্জয়িক অ্যাসিডের সিলভার সল্টকে CCl4 মিডিয়ামে নিয়ে ব্রোমিন সহযোগে হিট করলে ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে রিয়াকশন পাত্র থেকে বেরিয়ে যায়। এরপর আসছি ডিকার্বক্সিলেশন অফ হ্যালোজিনেটেড অ্যাসিড। হ্যালোজিনেটেড অ্যাসিড মানে হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে যদি কোনো হ্যালোজেন থাকে বা মেটা পজিশনে। আমরা যদি অর্থক্লোরো বেঞ্জিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিই এবং সেটাকে সোডা লাইম সহযোগে যদি হিট করা হয়, তাহলে বেঞ্জিক অ্যাসিডের CO2Na যে গ্রুপ আছে সেখান থেকে ডিকার্বক্সিলেশন হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে এবং তারপর ওটাকে অ্যাসিডিফিকেশন করা হলে আমরা যে প্রোডাক্টটা পেয়ে যাব সেক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন অথবা ব্রোমোবেঞ্জিন অর্থাৎ হ্যালোয়ারিন পেয়ে যাব। এরপর ফ্রম ফেনলকে PCl5 সহযোগে হিট করলে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে। তারপরে আসবো র্যাসিক প্রসেস। এই পদ্ধতিতে ক্লোরোবেঞ্জিন প্রস্তুত করা হয়। পদ্ধতিতে বেঞ্জিন ভেপারকে বায়ু এবং HCl ভেপার সহযোগে CuCl এর মধ্য দিয়ে চালনা করলে, কিউপ্রাস ক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করলে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়। এগুলো গেল বিভিন্ন যে মেথডস আছে হ্যালোয়ারিনের প্রস্তুতি, সেই মেথডগুলো। এরপরে আসবো কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ রাসায়নিক যে সমস্ত ধর্মগুলো আছে। তার মধ্যে প্রথমে আসবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখন
আমরা জানি ক্লোরোবেঞ্জিন অথবা ব্রোমোবেঞ্জিন এদের ক্ষেত্রে এরা SN1 বা SN2 রিয়াকশান সহজে দিতে পারে না। SN1 রিয়াকশানের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হিসাবে আমরা জানি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এখন ক্লোরোবেঞ্জিন অথবা ব্রোমোবেঞ্জিন এরা ইন্টারমিডিয়েট হিসাবে স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন করতে পারে না, কারণ ব্রিজহেড পজিশনে ক্যাটায়ন পজিটিভ চার্জ মানে সেটা আনস্টেবল। এছাড়াও সিএল গ্রুপটার প্লাস আর ক্যারেক্টার আছে, খুব সহজেই সেটা বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে এবং সিসিএল বন্ডটা পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, যার ফলে সিসিএল বন্ডটা খুব সহজে ব্রেক করে না। এবং ক্লোরোবেঞ্জিন অথবা ব্রোমোবেঞ্জিন SN2 রিয়াকশনও খুব সহজে দিতে পারে না। SN2 রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইলটাকে ব্যাকসাইড থেকে অ্যাটাক করতে হয়। যেহেতু এখানে বেঞ্জিন রিংটা আছে, যেহেতু এখানে পাই ইলেকট্রন ক্লাউড আছে, সেহেতু একটা স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশন থাকে, তাই নিউক্লিওফাইলগুলো ব্যাক সাইডে অ্যাটাক করার সুযোগ পায় না। এবং সিসিএল বন্ডটা যেহেতু সহজে ব্রেক করে না, তাই লিভিং গ্রুপটাও খুব সহজে বেরিয়ে যেতে পারে না। সেজন্য এক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করাতে গেলে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার লাগে, অর্থাৎ আন্ডার ড্রাস্টিক কন্ডিশনের রিয়াকশানগুলো হয়। আমরা প্রথমেই যেটা আসবো সেটা ডাউ প্রসেস, অর্থাৎ ক্লোরোবেঞ্জিনকে প্রেসারের আন্ডারে অ্যাকুয়াস এনএইচ সহযোগে 300°C উষ্ণতায় হিট করলে ফেনল উৎপন্ন হয়। একই রকমভাবে ক্লোরোবেঞ্জিনকে আন্ডার প্রেশার 470 কেলভিনে CuCN-এর সাথে রিয়াকশান করানো হলে সায়ানোবেঞ্জিন উৎপন্ন হয়। একই রকমভাবে ক্লোরোবেঞ্জিনকে CO2 ক্যাটালিস্টের উপস্থিতিতে আন্ডার প্রেশারে 200°C উষ্ণতায় অ্যাকুয়াস অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করানো হলে অ্যানিলিন উৎপন্ন হয়। এরপরে আমরা আসবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানস। এখন বেঞ্জিন রিংয়ে যেহেতু সিএল গ্রুপ অ্যাটাচ আছে এবং আমরা জানি সিএল গ্রুপটা বা হ্যালোজেন গ্রুপ সিএল পিআর আই ইত্যাদি এরা যেহেতু অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, তাই সেক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে ইনকামিং ইলেকট্রোফাইলটা ওই গ্রুপটা রেসপেক্টে অর্থো পজিশনে অথবা প্যারা পজিশনে প্রবেশ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব প্যারা প্রোডাক্টটা মেজর, অর্থো প্রোডাক্টটা মাইনর। কারণ হচ্ছে অর্থো প্রোডাক্টের ক্ষেত্রে স্টেরিক্যালি হিন্ডার্ড, অর্থাৎ একটা স্টেরিক রিপালশন ক্রিয়া করে। প্রথমেই আসবো ক্লোরোবেঞ্জিনকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহযোগে রিয়াকশন করানো হলে এই রিয়াকশানটা নাইট্রেশন রিয়াকশান নামে পরিচিত এবং এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসাবে NO2+ কাজ করে এবং সেক্ষেত্রে আমরা দেখব অর্থোক্লোরো নাইট্রোবেঞ্জিন প্যারাক্লোরো নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়। প্যারাটা মেজর প্রোডাক্ট। নেক্সট যেটা আছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনের ক্ষেত্রে ডাইরেক্ট হ্যালোজিনেশনের ক্ষেত্রে আমরা জানি যে ক্যাটালিস্ট হিসাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা মেটাল ব্যবহার করি আয়রন, জেডেন এবং এরাই হ্যালোজেন ক্যারিয়ার হিসাবে কাজ করবে। অনেক সময় এরা ডাইরেক্টলি হ্যালোজেনের সাথে রিয়াকশন করে FeCl3, ZnCl2, AlCl3 এই আকারেও এই ফর্মেও থাকে এবং এর সাথে হ্যালোজেন নিতে হয়, নিয়ে এটা এক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসাবে Cl+ অথবা Br+ এরা ক্রিয়া করে এবং এই ক্ষেত্রেও অর্থো এবং প্যারা প্রোডাক্ট পাবো, একটা 1,2-ডাইক্লোরোবেঞ্জিন আর একটা 1,4-ডাইক্লোরোবেঞ্জিন, প্যারাটা মেজর প্রোডাক্ট। নেক্সট সালফোনেশন। সালফোনেশন করতে গেলে সেক্ষেত্রে রিয়েজেন্ট হিসাবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহযোগে হিট অথবা ফিউমিং সালফিউরিক অ্যাসিডের সহিত রিয়াকশান করানো হলে অথবা উলিয়াম সহযোগে যদি রিয়াকশান করানো হয়, তাহলে সেক্ষেত্রে অর্থো এবং প্যারা প্রোডাক্ট পাবো এবং প্যারা বেঞ্জিন সালফোনিক প্যারাক্লোরো বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটা হবে মেজর প্রোডাক্ট। এরপর আসছি ফিডিল ক্র্যাফট অ্যালকাইলেশন এবং ফিডিল ক্র্যাফট অ্যাসাইলেশন। ফিডিল ক্র্যাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে রিজেন্ট হিসাবে হ্যালো অ্যালকেন নিতে হয় এবং ক্যাটালিস্ট হিসাবে লুইস অ্যাসিড নিতে হয়। AlCl3 সব থেকে বেশি ব্যবহার করা হয়, এছাড়া FeCl2 ব্যবহার করা যায়। সেক্ষেত্রে এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসাবে R+ অর্থাৎ CH3+, CH3+টা বলা যায় না, কারণ যেহেতু CH3+-এর ক্ষেত্রে যেহেতু কোনো স্টেবিলিটি নেই, যদি ক্যাটায়নটার
কার্বোক্যাটায়নটা যদি স্টেবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা প্লাস হবে, আদারওয়াইজ সেটা ডেল প্লাস ফর্মে থাকবে। এবং এর ক্ষেত্রে একই রকমভাবে অর্থ এবং প্যারা প্রোডাক্ট পাবো। তাহলে অর্থোক্লোরোটলিন, প্যারাক্লোরোটলিন, প্যারাক্লোরোটলিনটা মেজর প্রোডাক্ট। এরপরে আসছি ফিডিল ক্র্যাফট অ্যাসাইলেশন রিয়াকশন। ফিডিল ক্র্যাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে একই রকমভাবে AlCl3 লুইস অ্যাসিড এবং রিজেন্ট হিসাবে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl রিয়াকশন করানো হলে একই রকমভাবে অর্থ এবং প্যারা প্রোডাক্ট পাওয়া যায়। প্যারাটা মেজর প্রোডাক্ট, প্যারাক্লোরো অ্যাসিটোফেনল। এরপরে আসবো রিয়াকশন উইথ মেটালস, অর্থাৎ ধাতুর সাথে রিয়াকশন। প্রথমেই আসবো যেটা রিয়াকশন উইথ ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া। ব্রোমোবেনজিন অথবা ক্লোরোবেনজিনকে ট্রাইটার মিডিয়ামে ম্যাগনেশিয়াম মেটালের সহিত রিয়াকশন করানো হলে ক্রিগনার রিয়েজেন্ট তৈরি করা যায়। সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম, ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড উৎপন্ন হয় এবং এটা একটা ক্রিগনার রিয়েজেন্ট। ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে সে ক্লোরোবেনজিন নিলে। নেক্সট উলম্যান রিয়াকশন। আয়োডোবেনজিনকে কপার ক্যাটালিস্টের উপস্থিতিতে হিট করা হলে বাইফিনাইল উৎপন্ন হয়। উডস-ফিটিক রিয়াকশন। উডস-ফিটিক রিয়াকশনের ক্ষেত্রে হ্যালো অ্যারিন এবং হ্যালো অ্যালকেন নিতে হয়। ইথার মিডিয়ামে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে রিয়াকশন করানো হলে হাইড্রোকার্বন উৎপন্ন হয়। এক্ষেত্রে টলিন উৎপন্ন হচ্ছে। ফিটিক রিয়াকশন। ফিটিক রিয়াকশানে শুধুমাত্র হ্যালো অ্যারিন নিতে হচ্ছে। ইথার মিডিয়ামে সোডিয়াম মেটালের সহিত রিয়াকশন করানো হলে বাইফিনাইল উৎপন্ন হয়। এরপরে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে যে রিয়াকশন সেটা আমরা দেখব। এক্ষেত্রে অর্থোব্রোমোটলিনকে সোডামাইড ইন লিকুইড অ্যামোনিয়ায় রিয়াকশন করানো হলে NH2- স্ট্রং বেস হিসেবে কাজ করে এবং বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়। এবং ওই বেনজাইন ইন্টারমিডিয়েটে ইনকামিং যে নিউক্লিওফাইল NH2- অ্যাড হওয়ার সময় যদি লিভিং গ্রুপটা যে কার্বনের সাথে অ্যাটাচ ছিল সেই কার্বনই যদি অ্যাটাচ হয় সেটাকে বলা হচ্ছে বাই ডাইরেক্ট সাবস্টিটিউশন। এবং ডাইরেক্ট সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি অর্থোটলিন, এবং যদি লিভিং গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ছিল সেটাতে নিউক্লিওফাইলটা অ্যাড না হয়ে যদি তার অ্যাডজাসেন্ট কার্বনে যদি অ্যাটাচ হয় তাহলে সেটাকে তখন সিনে সাবস্টিটিউশন বলা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি মেটাটলিন। এই রিয়াকশানটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এবং বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে হয়ে থাকে। এরপরে আমরা আসব ক্লোরোফর্মকে সূর্যালোকে দীর্ঘদিন খোলা অবস্থায় রাখলে ক্লোরোফর্ম সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে গিয়ে বিষাক্ত গ্যাস ফসজিন উৎপন্ন করে। তাই ক্লোরোফর্মকে সংরক্ষিত করতে হলে অন্ধকারে রঙিন বোতলের মধ্যে ইথানল মিশিয়ে রাখতে হয়। ইথানলের সঙ্গে যে ফসজিনটা যে উৎপন্ন হয়, অর্থাৎ ক্লোরোফর্ম যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে সামান্য পরিমাণ ক্লোরোফর্ম জারিত হয়ে গিয়ে ফসজিন উৎপন্ন করে থাকে তাহলে সেই ফসজিনটা ইথানলের সহিত রিয়াকশন করে ডাইথাইল কার্বনেট তৈরি করে, যেটা কিন্তু বিষাক্ত নয়। তাই ক্লোরোফর্মকে সংরক্ষিত করতে হলে অন্ধকারে রঙিন বোতলে ইথানল সহযোগে সংরক্ষিত করতে হয়। এরপরে আমরা আসছি কার্বিলামিন রিয়াকশন। কার্বিলামিন রিয়াকশন 1 ডিগ্রি অ্যামিনগুলো দিয়ে থাকে। সেজন্য 1 ডিগ্রি অ্যামিন সেটা অ্যালিফেটিক হোক অথবা অ্যারোমেটিক হোক, 1 ডিগ্রি অ্যামিনকে অ্যালকোহলিক কিউইচ এবং ক্লোরোফর্ম সহযোগে হিট করা হলে তীব্র উৎকট গন্ধ বিশিষ্ট কার্বিল অ্যামিন অথবা আইসোসায়ানাইড উৎপন্ন হয়। এরপরে অর্থাৎ হ্যালোঅ্যালকিন, হ্যালোয়ারেনসিন যে সমস্ত রিয়াকশানগুলো বলা হলো, এই সমস্ত রিয়াকশানগুলোকে একবার
পড়তে হবে। এরপরে আমরা এই রিয়াকশানগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন যে প্রবলেম আছে সে প্রবলেমগুলো এবং তার সলিউশনগুলো এর পরের ক্লাসে আমরা দেখব।